হ্যালো, ওয়েলকাম টু নোট স্টাডি। আজ আমি তোমাদের ইতিহাসের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো, এইগুলো আপকামিং এক্সামে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়েস সব ধরনের পরীক্ষাতেই এই কোনো না কোনো সেটে এই যুদ্ধ থেকে একটা না একটা কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টারটা কিংবা এই ক্লাসটা যদি তোমরা করে যাও, তাহলে সম্পর্কে তোমাদের যা কনফিউশন সেটা সহজেই মিটে যাবে। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমেই এনেছি হাইডেস পিসের যুদ্ধ, বা আমরা বাংলায় যেটা জানতাম হিদাস পিসের যুদ্ধ। হ্যাঁ, আলেকজান্ডার দ্য গ্রেট এবং রাজা পোরস বা পুরুষের মধ্যে পাঞ্জাবের ঝিলাম নদীর তীরে এই যুদ্ধ সংগঠিত হয়। তে আলেকজান্ডার বিজয়ী হলেও পোরসের বীরত্বে মুগ্ধ হয়ে তাকে তার রাজ্য ফিরিয়ে দেন। প্রথম কি হলো? 326 খ্রিস্টপূর্বাব্দে হলো হাইডেস পিসের যুদ্ধ। হ্যাঁ, এখান থেকে শুরু হয় আমাদের ভারতীয় উপমহাদেশের ইম্পর্টেন্ট যুদ্ধগুলো। এগুলো 326 থেকে শুরু করে খ্রিস্টাব্দ পেরিয়ে একদম চলে যাবে ভারত পাকিস্তান যুদ্ধ অবধি, মানে আমাদের কার্গিল ওয়ার অবধি। মানে বুঝতে পারছো যে পুরো যুদ্ধের চ্যাপ্টারটাই আমরা তোমাদের জন্য আজকে এনেছি, এবং তোমাদের শুধু ক্লাস নয়, কনসেপ্টটাও এমন ভাবে বোঝাবো যাতে আমাদের এইখান থেকে আর কোনোদিন কোনো কোশ্চেন না ভুল হয়। আমরা এই যুদ্ধ সম্পর্কে আর একটু বিস্তারিত ভাবে জেনে নিই। ঠিক আছে? কোনো এই খ্রিস্টপূর্ব 326, এখানে ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট এবং রাজা পোরসের মধ্যে, এটা এখন বর্তমান পাকিস্তানের ঝিলাম নদী, ঠিক আছে, প্রাচীন নাম ছিল এটা তোমার হিদাসপিস, তাই জন্য এখানে হাইডেসপিস বা হিদাসপিসের যুদ্ধ বলা হয়। তো প্রবল যুদ্ধের পরেও রাজা কুরু পরাজিত হয়, তবে তার বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তার রাজ্য ফিরিয়ে দেন। ঠিক আছে, এটা হচ্ছে কোথায় অবস্থিত? আধুনিক পাকিস্তান পাঞ্জাবের ইসলাম নদীর ধারে। ঠিক আছে, ফলাফল ম্যাসিডোনিয়ার বাহিনী বিজয় এবং রাজা পুরুর পরাজয়। ঠিক আছে, এই যুদ্ধটা হয়েছিল প্রবল বর্ষণ। ঠিক আছে, প্রবল বর্ষণের ভেতরে এই যুদ্ধটা হয়েছিল, এবং রাজা পুরুর হস্তি বাহিনী বা হাতির বাহিনীর সাথে আলেকজান্ডারের যে অশ্বারোহী বাহিনী, অশ্বা মানে কি? অশ্ব মানে মানে হচ্ছে ঘোড়া। তো একজনের হাতি বাহিনী এবং একজনের ঘোড়া বাহিনীর সাথে একটা যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, সেইখানে সেটা দেখার মতো যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, এবং শেষ মুহূর্তে পুরো অনেক সংগ্রামের পর হেরে গেলেও আলেকজান্ডার দ্য গ্রেট তার রাজত্ব ফিরিয়ে দেয়। এই ছিল এই যুদ্ধের বৈশিষ্ট্য। 326 খ্রিস্টপূর্ব, সবাই তোমরা মাথায় রাখো। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এবার আমি আসবো সম্রাট অশোকের কথায়। আর সম্রাট অশোক মানেই তোমরা জানো, সম্রাট অশোক মানেই হচ্ছে তার কলিঙ্গ যুদ্ধ, খ্রিস্টপূর্ব 261। ঠিক আছে, এই দেখো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, খ্রিস্টপূর্ব 261, যে যুদ্ধের পর চণ্ডাশোক থেকে অশোক ধর্মাশোকে পরিণত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ রাজ্য জয়ের উদ্দেশ্যে এই যুদ্ধ করেন। ঠিক আছে, কারণ কলিঙ্গ ছিল স্বাধীন ও শক্তিশালী রাজ্য। হ্যাঁ, এবং সমুদ্র বাণিজ্যের জন্য কলিঙ্গ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলাফল, অশোক জয়লাভ করেন, প্রচুর মানুষ এই যুদ্ধে নিহত হয় কিংবা মারা যায়। হ্যাঁ, এবং অশোক শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। গুরুত্ব কি? ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়, অশোক ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন। বুঝতে পেরেছো? এই অশোক ছিল চণ্ডাশোক। এই অশোকের মানুষকে মারতে হাত কাঁপতো না, প্রচুর যুদ্ধ সে করেছে জীবনে, কিন্তু
এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ ফলাফল দেখে এত লোকের নিহত দেহ দেখে তিনি সিদ্ধান্ত নেন যে আমি চণ্ডাশোক থেকে ধর্মাশোক হব, এবং তিনি আস্তে আস্তে শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সারা দেশ তথা সারা বিশ্বে এই বৌদ্ধ ধর্মের প্রচার করেন, এবং ভবিষ্যতে তিনি তার ছেলে এবং মেয়েকেও এই ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। ঠিক আছে, আমাদের বারবার বলছি, নোট স্টাডি চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখো, অন্যান্য চ্যানেলে তোমরা ক্লাস দেখতে পারো, এখানেও যুদ্ধের ক্লাস আছে, কিন্তু এরকম কনসেপ্ট ওয়াইজ ক্লাস। অন্যান্য ক্লাসে তো জাস্ট একটা লিস্ট করে তোমাদের দাগ দিয়ে পড়িয়ে চলে যাবে, কিন্তু এই যে কনসেপ্ট, কনসেপ্ট ওয়াইজ ক্লাস, ঠিক আছে, এইটা শুধুমাত্র তোমরা আমার নোটসেই পাবে, নোট স্টাডিতেই পাবে, আর কোথাও পাবে না। ভালো করে পড়াশোনা করো, সামনে তোমাদের অনেক পরীক্ষা, অনেক ভ্যাকেন্সি আসছে। হ্যাঁ, তো তোমাদের এই বছরের ভেতরেই সব নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আশা করা যায় 2026-এর ভেতরেই। 2027 অব্দিও আমাদের অপেক্ষা করতে হচ্ছে না। আর পরীক্ষাগুলো, হ্যাঁ, WBCS, PSC, পুলিশ, রেলওয়ে, এই সমস্ত পরীক্ষাগুলো তোমার দুর্গাপুজোর আগে কিংবা দুর্গাপুজোর পরে এই টাইমেই তোমার কন্ডাক্ট হবে। হ্যাঁ, জানো যে আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন কোন ডিপার্টমেন্টে কটা করে পদ খালি আছে। হ্যাঁ, এবং সেই রিপোর্ট তোমাদের 3 তারিখে জমা পড়বে। হ্যাঁ, এবং আস্তে আস্তে তারপর এই রিপোর্ট অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি বেরোবে, আরো যেইগুলো তো বেরোচ্ছে বেরিয়েই গেছে, এরপরেও ভ্যাকেন্সি বেরোতে খুব একটা দেরি হবে না। আচ্ছা, এবার আমি চলে আসবো তরাইনের প্রথম যুদ্ধে। ঠিক আছে, তরাইনের প্রথম যুদ্ধ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো। এখানে কে ছিল, একটা মিনিট জাস্ট দাঁড়াও। আচ্ছা, আচ্ছা, আমরা চলে আসবো এবার তরাইনের যুদ্ধ। ঠিক আছে, তরাইনের যুদ্ধে কি হয়েছিল, ব্রাইটনেসটা কমে গেছিল, ওই জন্য ব্রাইটনেসটা ঠিক করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তরাইনের প্রথম যুদ্ধে কি হয়েছিল, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে যে বিধ্বংসী যুদ্ধ হয়েছিল 1191 সালে, এটাই হচ্ছে তোমার তরাইনের প্রথম যুদ্ধ। ঠিক আছে, আচ্ছা, ঘুরির ভারত দখলের আশঙ্কা, হ্যাঁ, এবং ফলাফল হচ্ছে পৃথ্বীরাজ চৌহান বিজয়ী হন। ঘুরি কিন্তু এখানে পরাজিত হয়ে পালিয়ে যায়। পালিয়ে যায় না, এটা বলতে গেলে পৃথ্বীরাজ চৌহান ঘুরিকে পালিয়ে যেতে দিয়েছিল, এবং এটাই হয়ে গেছিল একটা খুব বড় ভুল। কারণ পৃথ্বীরাজ যদি সেদিন ঘুরিকে পালাতে না দিত, তাহলে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে ঘুরির কাছে হারতে হতো না। আচ্ছা, প্রথম যুদ্ধ সম্পর্কে আমরা একটু জেনে নিই। আচ্ছা, মোহাম্মদ ঘুরি ছিল পাঞ্জাবের বাটিন্ডা দুর্গ দখল করলে পৃথ্বীরাজ সেখানে যুদ্ধের জন্য অগ্রসর হন, কারণ পাঞ্জাবের ভাটিন্ডা ছিল পৃথ্বীরাজের অধীনস্থ এলাকা। এবং ঘুরির বাহিনীর অশ্বারোহীরা তীর নিক্ষেপের মাধ্যমে যুদ্ধ করলেও রাজপুতরা 3 দিক থেকে তাদের ঘিরে নেয়, এবং শেষ পর্যন্ত তরাইনের প্রথম যুদ্ধে আমাদের পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন। কিন্তু তার এই উদার মনের জন্যই তাকে তার এই খেসারত হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধে। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় যুদ্ধটা দেখব। যা, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে ঘুরি আবার আক্রমণ করে, বুঝতে পেরেছো? প্রথম যুদ্ধের পরেই যদি ঘুরিকে বন্দি করা হতো কিংবা নিহত করে দিত, তাহলে
পৃথ্বীরাজ চৌহানকে কোনোদিনই পরাজয় করতে হতো না, এবং ভারতের বুকে হয়তো মুসলিম শাসনের ভিত্তিটাও এই 1192 কিংবা 1193 সালে প্রতিষ্ঠা হতো না। হ্যাঁ, আচ্ছা, প্রথম যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে ঘড়ি আবার আক্রমণ করেন, এবং ফলাফল মোহাম্মদ ঘড়ি জয়লাভ করেন এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। ঠিক আছে, দেখতে পেলে? তাহলে দ্বিতীয় যুদ্ধ কি করে? হ্যাঁ, এখানে হচ্ছে ঘড়ি অনেক সুকৌশল ভাবে যুদ্ধ করেছিল, তার বাহিনীকে মূলত অনেক ভাগে ভাগ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে এই যুদ্ধটা সংগঠিত করেছিল, এবং এই ট্যাকটিসের জন্যই ঘড়ি তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে। তা, তারপরে আমরা চলে আসবো, যা তারপরে আমরা চলে আসবো হচ্ছে খানুয়ার যুদ্ধ। ঠিক আছে, খানুয়ার যুদ্ধ হচ্ছে ভূমিকা বাবর ও রানা সংঘর মধ্যে সংগঠিত হয়েছিল। এখানে ফলাফল কি হয়েছিল? এবং ফলাফল হয়েছিল এখানে তোমার বাবর এখানে জয়লাভ করেছিল। এর থেকে খানোয়ার যুদ্ধ সম্পর্কে এর থেকে বেশি কিছু জানার নেই। ঠিক আছে, জাস্ট 1527 এটা লক্ষ্য করবে। আর ভূমিকা কি? বাবর ও রানা সংঘর মধ্যে সংগঠিত, ফলাফল বাবর এখানে জয়লাভ করেছে। ব্যাস। মধ্যিখানে একটা বাদ গেছিল, বুঝেছো? পানিপথের প্রথম যুদ্ধ, তাই বলছি খানোয়ার চলে এলো, কিন্তু পানি যুদ্ধ কোথায় গেল? পানিপথের যুদ্ধ কোথায় গেল? কারণ আগে তো পানিপথ, আগে তো জল খাবে তারপর খাবার খাবে। ঠিক আছে, এটা একটা ট্রিক্স আছে, আমি তোমাদের এই যুদ্ধের এইটা শেষ করি তারপর বোঝাচ্ছি। যা, পানিপথের প্রথম যুদ্ধে কি হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ হয়েছিল, কারণ দিল্লির সিংহাসন দখলের জন্য, এবং বাবর বিজয়ী হয়েছিল। এবং ভারতে প্রথম, এই যে লেখা আছে এখানে দেখো, ভারতে প্রথম মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপনা হয়েছিল, কিংবা মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। ঠিক আছে, এই যুদ্ধেই বাবর, এটা ভালো করে মাথায় রাখবে, এই যুদ্ধেই বাবর প্রথম কিন্তু কামান ব্যবহার করছে। হ্যাঁ, এটাও কিন্তু অনেক পরীক্ষায় আসে, যে কোন যুদ্ধে বাবর প্রথম কামান ব্যবহার করছে, তখন তোমাদের হবে যে এই যুদ্ধেই বাবর প্রথম কামান ব্যবহার করেন। খানোয়ার যুদ্ধটা বলে দিলাম। তাহলে প্রথমে কি হলো? পানি। প্রথমে আমরা কাছ থেকে বাড়িতে এসে কি করি? প্রথমে আমরা পানি খাই কিংবা জল খাই। ঠিক আছে, তারপরে আমরা কি করি? তারপরে আমরা করি হচ্ছে খানা খাই, তার মানে খানোয়ার যুদ্ধ। ঠিক আছে, এরম ভাবে তারপরে স্লাইডে তারা বোঝাচ্ছি। যা, কৌসার যুদ্ধ কি? কৌসার যুদ্ধটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, চৌসার যুদ্ধ হচ্ছে তোমার, এখানে হচ্ছে শেরশাহ সূরি ও হুমায়ুনের মধ্যে যুদ্ধ হয়েছিল, এবং ফলাফল শেরশাহ শেষ অবধি বিজয় হন, এবং কুড়ি বংশের সাম্রাজ্যের স্থান ঘটে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ, তোমরা জানো যে শেরশাহ ছিল কুড়ি বংশের সম্রাট। হ্যাঁ, তো এখানে হচ্ছে শেরশাহ সূরি ও হুমায়ুনের মধ্যে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, এবং হুমায়ুন পরাজয় লাভ করছে, এবং কুড়ি বংশের উত্থান ঘটছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখে নেবো, এটা হচ্ছে তোমার পানিপথের দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে, এটা হচ্ছে 1556-তে আকবর এবং হেবুর মধ্যে। ঠিক আছে, মুঘল বাহিনী এখানে জয়লাভ করে, তার ফলে ভারতে মুঘলদের ক্ষমতা আরো সুদৃঢ় হয়। ঠিক আছে, 1556 সালে, হ্যাঁ, এইখানে তোমার আকবর জয়ী হচ্ছে, এবং মুসলিমদের সরি হচ্ছে তোমার মুঘলদের সাম্রাজ্য আরো দৃঢ় হচ্ছে। ঠিক আছে, তাদের সাম্রাজ্য লাভের ভূমিকা আরো সুদৃঢ় হচ্ছে, সুদৃঢ় হচ্ছে। পরের স্লাইডে চলে আসছে হলদিঘাটের যুদ্ধ।
মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এখানে হলদিঘাটের যুদ্ধ। ঠিক আছে? আচ্ছা, হলদিঘাটের যুদ্ধে কি হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছে তোমার মহারানা প্রতাপ ও আকবরের সেনাপতি মান সিং এর মধ্যে এই যুদ্ধ হয়েছিল। কত সালে হয়েছিল? 1576-এ। ঠিক আছে? আচ্ছা স্যার, এই হলদিঘাট জায়গাটা কোথায়? এই হলদিঘাট জায়গাটা হচ্ছে তোমার আরাবল্লী পর্বতের ওখানে একটা হলদি ঘাটি বলে জায়গা আছে। এইখানেই এই যুদ্ধটা হয়েছিল বলে এর নাম হচ্ছে হলদিঘাটের যুদ্ধ। ঠিক আছে? কত? 1576। ঠিক আছে? হলদিঘাটি গিরিপথে হয়েছিল। ঠিক আছে? রাজস্থানের অনেকটা, এটা বলে ওই গোন্ডা গন্ডুগাড়ের কাছে এটা হয়েছিল। ঠিক আছে? তা, এখানে কি হয়েছিল ভূমিকা? মহারানা প্রতাপ ও আকবরের সেনাপতি মানসিংহের মধ্যে যুদ্ধ, এবং মুঘলরা এই যুদ্ধে জয়লাভ করেছিল। এবং রানা প্রতাপের যে বীরত্ব ইতিহাস এই যুদ্ধে স্মরণীয়। এই যুদ্ধে একটা কিন্তু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এই যুদ্ধে মহারানা প্রতাপের প্রিয় ঘোড়া কেতক অসীম বীরত্ব প্রদর্শন করে এবং গুরুতর আহত হওয়ার পরে মালিককে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন। ভাবো, মাত্র রাজপুতরা নয়, রাজপুতদের ঘোড়াও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিল। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এটা ইন্টারেস্টিং হতো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে মহারানা প্রতাপের যে ঘোড়ার নাম, এই ঘোড়ার নামটা কি? কেতক। ঠিক আছে? তার প্রিয় ঘোড়া ছিল এবং সে এই যুদ্ধে প্রাণ দিয়েছিল। তারপরে আমরা চলে আসব, তারপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ। ঠিক আছে? মানে তোমরা যদি 2 থেকে 3 বছরের, তোমার 1 মিনিট একটুখানি দাঁড়াও, কারেন্টটা অফ হয়েছে তো একটুখানি দাঁড়াও। ক্লাস অফ হবে না, একটুখানি দাঁড়াও, আমি শুধু একটুখানি জেনারেটরটা চালিয়ে আসি। আচ্ছা, আমরা মানে কারেন্ট যদি আসে আবার ক্যামেরাটা অন করব। আপাতত না, ক্যামেরাটা একটুখানি অফ করছি, বুঝেছো? নাহলে দেখতে তোমার খারাপ লাগবে, আর কিছুই না। কারেন্ট বেশিক্ষণ যায় না, ক্লাস চলুক, একটু ক্যামেরাটা এখন একটু অফ রাখছি। ঠিক আছে, শুরু করছি। যা, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। পলাশির যুদ্ধ হচ্ছে 1757। আচ্ছা, 1757 সালের কিন্তু এইখানে যেহেতু পলাশির যুদ্ধ ইম্পর্টেন্ট, এখানে কিন্তু তোমার 23শে জুন, ঠিক আছে? 23শে জুন তারিখটাও আছে। ঠিক আছে? এই তারিখে এই পলাশির যুদ্ধ তোমার সংগঠিত হয়েছিল। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লাসে ফিরে একটু কারেন্ট চলে গেল বলে তোমাদের ডিস্টার্ব হলো। হ্যাঁ। আচ্ছা, এইখানে কেন পলাশির যুদ্ধটা হয়েছিল? কোম্পানির অধ্যক্ষ নবাবের বিনা অনুমতিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ শুরু করে এবং কোম্পানি বাণিজ্যিক সুবিধা আর দস্তকের চরম অপব্যবহার করলে নবাব ক্ষুব্ধ হন এবং পলাশির যুদ্ধ শুরু হয়।
এবং কোম্পানিকে শাস্তি দিতে ১৫৭৬ সালে কলকাতা আক্রমণ করেন। হ্যাঁ, এবং এই যুদ্ধ গঠিত হয়। এই যুদ্ধে সিরাজ কখনোই হারতো না যদি মির্জাফর না মধ্যিখান থেকে বিশ্বাসঘাতকতা করে দিত। মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য সিরাজ বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা পরাজয় ঘটে। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। পলাশির যুদ্ধ ১৭৫৭ আর তোমার ওইদিকে মহাবিদ্রোহ, এই দুটো খুব ইম্পর্টেন্ট যুদ্ধের মধ্যে। আচ্ছা, এবারে কিন্তু আমরা চলে আসবো তোমার বক্সারের যুদ্ধ। ভূমিকা কি? ভূমিকা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে মীর কাসিম ও সুজাউদ্দৌলা ও শাহ আলম একত্রিত হয়, বুঝেছো? এবং ফলাফল ইংরেজরা জয়লাভ করে। গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে বাংলায় আধিপত্য দৃঢ় হয়। বাংলায় যে ইংরেজদের আধিপত্যটা দৃঢ় হয়। আচ্ছা, এবার একটুখানি বিস্তারিত ভাবে বলি। ২২শে অক্টোবর বিহারের ২২শে অক্টোবর, এটা একটুখানি মাথায় রেখো, হ্যাঁ? ২২শে অক্টোবর বিহারের বক্সা নামক স্থানে মেজর হেক্টর মুনরোর নেতৃত্বাধীন ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মীর কাসিম, যোদ্ধার নবাব সিরাজউদ্দৌলা সম্মিলিত বাহিনীর মধ্যে বক্সারের সংগঠিত হয়। ব্রিটিশদের প্রশিক্ষিত বাহিনী এই যুদ্ধে মিলিত বাহিনীকে দনীয়ভাবে পরাজিত করে। ঠিক আছে? এর ফলে কি হয়? বাংলার নবাব মীর কাসিম স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিলেন এবং রাজধানী কলকাতা থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন। ইংরেজরা ক্ষুব্ধ হয়। হ্যাঁ, আর বাণিজ্য বিতর্ক কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা বিনা শুল্কে অবাধ বাণিজ্যে চালিয়ে দেশীয় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি করেছিলেন। আর তীব্র প্রতিবাদ করেন মীর কাসিম। এই জন্য ইংরেজদের সাথে একাধিক সংঘর্ষে পরাজিত হয়ে মীর কাসিম অযোধ্যায় পালিয়ে যায় এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে একটি শক্তিশালী জোট গঠন করে। হ্যাঁ, যুদ্ধ মানে জোট গঠন করলেও ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজয় লাভ করে আমাদের এই তিন বাহিনী বলতে পারো, সুজাউদ্দৌলা, শাহ আলম এবং মীর কাসিমের বাহিনী। তাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মধ্যে কি ইম্পর্টেন্ট বলে দিলাম। এই যে তিনজনের নাম, মীর কাসিম, উদ্দৌলা, শাহ আলম একত্রিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তোমার যুদ্ধ করছে। আর ১৭৬৪ ২২শে অক্টোবর বিহারের নামক অঞ্চলে। ব্যাস, এটুকু বললেই হবে। আমি জাস্ট তোমাদের গল্পের মধ্যে একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের পরে আর অসুবিধা না হয়। আচ্ছা, এবার এটা বলেছিলাম যে ১৭৫৭ যুদ্ধর পরে ১৮৫৭ যে যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এর কারণ তোমরা জানো। কারণ হচ্ছে এনফিল্ড রাইফেলের কার্তুজ নিয়ে অসন্তোষ এবং ব্রিটিশ শোষণ নীতি। ফলাফল বিদ্রোহ দমন করা হয়। গুরুত্ব কি? ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে পরিচিত। আচ্ছা, একটুখানি বিস্তারিত ভাবে পড়ি। ১৮৫৭ সালের ১০ই মে, ঠিক আছে, কিছু কিছু বইতে তোমরা পাবে ৯ই মে। ১০ই মেটাকেই ধরে চলো, ১০ই মে বা ৯ই মে। ঠিক আছে? যা ৯ই মে অধুনা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। ঠিক আছে? আচ্ছা, এনফিল্ড রাইফেলের কার্তুজ বিতর্ক কেন? তোমরা সকলেই জানো প্রায়, তাও পড়ছি। এই রাইফেলের কার্তুজ ছিল এবং গরুর চর্বি দিয়ে তৈরি। এর ফলে যে ব্রিটিশ যে অধীনাধীন যে তোমার বাহিনী, তাতে যে ভারতীয় লোকেরা কাজ করত এবং তার মধ্যে তো জানো হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই ছিল এবং এবং গরুর চর্বি থাকার ফলে হিন্দু এবং মুসলিমদের তোমার ধর্মাবেগে আঘাত আসে এবং তারা
এই 10ই মে গড়ে ওঠে। কোথায়? আমাদের ব্যারাকপুরে। সিপাহি বিদ্রোহর আমাদের প্রথম শহীদের যদি নাম বলে তাহলে আমরা কি বলবো? এখানে মার্ক করে লিখে দিচ্ছি। সকলে জানো আশা করি। জানো না? মঙ্গল পান্ডে। ঠিক আছে? আর কি? মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে হচ্ছে সিপাহি বিদ্রোহের আমার প্রথম শহীদ। ঠিক আছে? এবং এই সিপাহি বিদ্রোহ শুধুমাত্র আমাদের ব্যারাকপুরে আটকে থাকেনি। আস্তে আস্তে এটা দিল্লি, কানপুর, ঝাঁসি জায়গাতেই ছড়িয়ে পড়ে। এবং এই যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কিংবা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, দাঁড়াও তো পেনের কালারটা চেঞ্জ করি। তা, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কিংবা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এটা সিপাহি বিদ্রোহকে কে বলেছিল? তা, এটা সিপাহি বিদ্রোহকে বলেছিল বীর সাভারকার। ঠিক আছে? সাভারকার প্রথম এই তোমার সিপাহি বিদ্রোহকে বলেছিল যে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধটাও মানে এই বিদ্রোহটাও ভালোভাবে সংগঠিত হয়েছিল এবং এই বিদ্রোহেতেও আমরা স্বাধীনতা পেয়ে যেতাম। কিন্তু এই বিদ্রোহতে আমরা একসাথে সংগঠিত হতে পারিনি। তাই জন্য আমাদের পরাজয় ঘটে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জনে মানে লড়েছি, কিন্তু আমরা এক হতে পারিনি। কেমন? দিল্লি থেকে আমাদের হযরত মহল লড়েছে, ঝাঁসি থেকে আমাদের ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ লড়েছে। ঠিক আছে? আচ্ছা, আমাদের এখান থেকে তোমার মঙ্গল পান্ডে প্রথম বিদ্রোহটা শুরু করেছে। এরকম বিভিন্ন প্রদেশে বিভিন্ন জন লড়েছে। ঠিক আছে? কানপুরে তোমার তাতিয়া টোপি লড়েছে। কিন্তু বিহারে লড়েছে তোমার কুনওয়ার সিং। কিন্তু আমরা যুদ্ধটাকে এক সুতোর মালায় গাঁথতে পারিনি। এবং আরেকটা ছিল এই যুদ্ধের হারার অন্যতম কারণ, সেটা হচ্ছে ব্রিটিশ টেলিগ্রাম। মানে ওদের কাছে যেহেতু টেলিগ্রামের সুবিধাটা ছিল, ওরা কি করতো? ওরা মানে কানপুর থেকে বিদ্রোহ যদি ঝাঁসিতে হচ্ছে, হ্যাঁ, কিংবা বাংলায় হচ্ছে কিংবা দিল্লিতে যেখানেই হচ্ছে, ওরা টেলিগ্রাম মারফত খবর চলে যেত এবং এই অনুযায়ী ওরা সেনা ডিপোর্ট করে দিত ওখানে। এবং আমরা এই সুযোগটা পেতাম না এবং আমরা সংগঠিতও হতে পারিনি। তাই জন্য এই যুদ্ধে কিংবা এই বিদ্রোহে আমরা সেরকম ফল আনতে পারিনি। কিন্তু এই বিদ্রোহটা মানে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে আসবো প্রথম সিঙ্গ মারাঠা যুদ্ধ। ঠিক আছে? এই যুদ্ধ কিন্তু তোমার 1782 সালে সলবাই চুক্তির মাধ্যমে শেষ হয়। ঠিক আছে? আচ্ছা, প্রথম ইঙ্গ মারাঠা সম্বন্ধে একটুখানি তোমার জেনে রাখি। মারাঠা পেশোয়া পদের উত্তরাধিকার নিয়ে বিবাদে ব্রিটিশরা রঘুনাথ রাওকে সমর্থন করলে এই যুদ্ধের সূত্রপাত হয়। ফলে 1872 সালে সলবাই সন্ধির মাধ্যমে এই যুদ্ধের শেষ হয়। ঠিক আছে? সেদিন তোমাদের আরো ডেসক্রিপটিভ ক্লাস থাকবে, সেদিন পুরো মারাঠা যুদ্ধটা বোঝাবো। ঠিক আছে? আজকে তোমাদের জাস্ট উপর উপর থেকে যাচ্ছি আর ইম্পর্টেন্ট যুদ্ধগুলোকে তোমার টাচ করতে করতে যাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কি? এই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়ে মারাঠাদের অনেক ভূখণ্ড ও দিল্লি নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। এটা হচ্ছে তোমার তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ। কারণ হচ্ছে পেশোয়া দ্বিতীয় বাজিরাও নিজের ক্ষমতা ধরে রাখতে ব্রিটিশদের সাথে বেসিনের সন্ধি, ঠিক আছে, বেসিনের সন্ধি কবে হয়েছিল? তাও বেসিনের সন্ধি হয়েছিল তোমার 1802-তে। আচ্ছা, এবার ঘটনাটা শোনো। বেসিনের সন্ধি 1802-তে স্বাক্ষর করেন এবং মারাঠার অন্যান্য প্রধান দল যেমন সিন্ধিয়া, হোলকার
এই অধীনতামূলক মিত্রতা নীতি অস্বীকৃতি জানান বা মেনে নেননি। ফলাফল ব্রিটিশরা মারাঠাদের পরাজিত করে এবং বেশ কিছু অঞ্চল তারা দখল করে নেয় বা হস্তক্ষেপ করে। এই যুদ্ধে সিন্ধিয়ার সুরজি এবং আঞ্জেনগাঁও চুক্তি, এটা এত ডেপথে জানার দরকার নেই, ঠিক আছে? আমাদের যেদিন অধীনতামূলক মিত্রতা নীতি পড়াবো, যেদিন মারাঠা ওয়ার পড়াবো, সেদিন তোমাদের বিস্তারিত আসবো। আচ্ছা, তৃতীয় ইঙ্গ মারাঠা কি? এটি ছিল চূড়ান্ত যুদ্ধ, মানে মারাঠাদের শোচনীয় ভাবে পরাজিত হয়, ফলে তাদের সাম্রাজ্যের পতন ঘটে এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের পথ প্রশস্ত হয়। তবে হয়েছিল হয়েছিল হচ্ছে 1817 থেকে 1819। এটা হচ্ছে তোমার তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ। ব্রিটিশরা এই যুদ্ধে সম্পূর্ণভাবে মারাঠা শক্তিকে চূর্ণ চূর্ণ করে এবং পেশোয়া পদবি বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয় বাজিরাওকে পেনশন ভোগী হিসাবে কানপুরে পাঠিয়ে দেয়, ঠিক আছে? পেশোয়া, আচ্ছা এই যুদ্ধে তাহলে গুরুত্ব কি হচ্ছে? পেশোয়া পদ বিলোপ হচ্ছে, হ্যাঁ, পেশোয়া পদ বিলোপ, তাই হচ্ছে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ। তো আচ্ছা, পরে আসি। হ্যাঁ, একটুখানি দাঁড়াও তো। হ্যালো, 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 দাঁড়াও, এটা ঠিক করছি। হ্যালো, 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 এটা ঠিক হয়ে গেছে। ট্রেন চলে গেছে তো, মেশিন যত গরম হচ্ছে, জেনারেটর যত টানছে, ভিন্ন রকম দেখা যাচ্ছে। হ্যালো, হ্যালো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো বাংলার কিছু বিপ্লবিক সংগঠনের যে নিরলস প্রয়াস, মানে ক্রমাগত সংগ্রাম, হ্যাঁ, স্বাধীনতা অর্জনের ফলে। এবার আমি এইরকম কিছু লুণ্ঠন বলো, বলো, হ্যাঁ, বাংলার এই যে বিভিন্ন রকম গড়ে উঠেছিল, হ্যাঁ, অবিভক্ত বাংলা, মানে বাংলাদেশও আমাদের সাথে, তো এখানের যে কিছু আমাদের কার্যকলাপ, তাও আমি আজকে তোমাদের পড়াবো। আচ্ছা, প্রথমেই আমি চলে আসবো প্রোগ্রাম হস্তাগার লুণ্ঠন। 15ই এপ্রিল 1930 সালে সেনের নেতৃত্বাধীন
ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এরা চট্টগ্রামের পুলিশ ও সহায়ক বাহিনীর দুটি প্রধান তার লুণ্ঠন করেন। একই সাথে তারা টেলিগ্রাফ অফিস করে এবং রেল লাইন উপড়ে ফেলে। চট্টগ্রামে সারা ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন। এটা তোমার ফার্স্ট হাল বিশাল এবং মাস্টারদা সূর্য সেন। আচ্ছা, তিনি কি তৈরি করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এই তিনটে জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি বললাম, কি কি ইম্পর্টেন্ট হচ্ছে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে? 1930 সালে 8ই এপ্রিল। কে করেছে? সূর্য সেন, ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন। তিনি হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির তম প্রতিষ্ঠাতা। তারপরে চলে আসি আলাহাবাদের যুদ্ধ। আলাহাবাদের যুদ্ধ হচ্ছে অস্ত্রাগার লুটের পর বিপ্লবীরা তার পার্শ্ববর্তী আলাহাবাদ পাহাড়ে আশ্রয় নেয় 22 এপ্রিল 1930-এ। হ্যাঁ, তো ব্রিটিশ সেনাবাহিনীর সাথে তাদের এক তুমুল সম্মুখ যুদ্ধ হয় এবং আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে দেশীয় রাইফেল ও সীমিত গোলা বারুদ নিয়ে লড়েও দা সূর্য সেনের বাহিনী পরাজিত হয়। এই যুদ্ধে 12 জন বীর বিপ্লবী শহীদ হন। এই হচ্ছে তোমার জালালাবাদের যুদ্ধ। এটা 1930-ই হবে, কারণ অস্ত্রাগার যদি ওই 1930-এ হয় তো জালালাবাদ 1930 হবে। এই যে তার ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে, ইনি হচ্ছে আমাদের সমস্ত ব্যক্তি মাস্টারদা সূর্য সেন। তিনি অনেক ছোট ছোট যুদ্ধ কিংবা অনেক ছোট ছোট ভাবে নিজের পরিধির ভেতর, হ্যাঁ, ব্রিটিশদের অনেক বেগ দিক দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, যা, এরপর আমরা চলে আসব আর অন্যতম একটা ঘটনা, নাগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ 1923। এগুলো হচ্ছে ডাব্লিউবিসিএস যখন হার্ড পেপার হয় তখন কিন্তু এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? তো পিএসসি ডাব্লিউবিসিএস ছেলে মেয়েরা কিন্তু এই নোটস গুলোকে ভালো করে ফলো করবে। আচ্ছা, নাগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ কি? 1923-এর আগে 23 সালে 13ই ডিসেম্বর চট্টগ্রামের টাইগার পাস মোড়ে রেল কর্মীদের বেতন ছিনতাইকালে পুলিশের সাথে সূর্য সেন ও তার বাহিনীর যুদ্ধ সংঘটিত হয়। তা ইতিহাসে নাগরখানা পাহাড় যুদ্ধ নামে পরিচিত। এগুলো কিন্তু ডাব্লিউবিসিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে প্রচন্ড ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে আসব ইউরোপীয় ক্লাব আক্রমণ, ঠিক আছে? ইউরোপীয় ক্লাব আক্রমণ কে করেছিল? 1932 সাল। মাস্টারদা সূর্য সেনের অন্যতম প্রিয় প্রতিনিধি বা অন্যতম প্রিয় শিষ্য, তার ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সে হচ্ছে আমাদের মহান বিপ্লবী, হ্যাঁ, তিলতা ওয়াদ্দেদার, ঠিক আছে? তিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন এবং ব্রিটিশদের এই বিনোদন কেন্দ্র বিপ্লবীরা সফলভাবে হামলা চালিয়ে পালিয়ে যায়। এই হচ্ছে 1932-এর ইম্পর্টেন্ট ইউরোপীয় ক্লাব আক্রমণ, ঠিক আছে? অনেক জায়গায় তোমরা পাবে এখানে যে শহরতলির ইউরোপীয় ক্লাব আক্রমণ, ঠিক আছে? এই দুটো কিন্তু আলাদা আবার করে দিও না বাবা, এই দুটো কিন্তু একই। হ্যাঁ, আচ্ছা, পরের স্লাইডে চলে আসবো। আচ্ছা, পরের স্লাইডে চলে আসবো, সেটা হচ্ছে তোমার আমাদের স্বাধীনতা উত্তর মানে স্বাধীনতার পরবর্তী সময়ে, ঠিক আছে, 1947 থেকে 1948 স্বাধীনতার পরপরই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এই যুদ্ধ শুরু হয়। বিরতির মাধ্যমে কাশ্মীরের বর্তমান নিয়ন্ত্রণ রেখা এলওসি নির্ধারিত হয়। এই যুদ্ধে আমরা কি লাদাখ, কাশ্মীর এই অঞ্চলগুলোকে নিজেদের দিকে নিয়ে নিই। আচ্ছা, একটুখানি কষ্ট করে বলি, ঠিক আছে? এটা তোমরা জানা উচিত যে আমাদের ভারতবর্ষ 1947-48-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কি হয়েছিল, কেন হয়েছিল।
1947-48 ভারত পাকিস্তান যুদ্ধ প্রথম কাশ্মীর যুদ্ধ ছিল স্বাধীনতাপ্রাপ্ত দুটি দেশের মধ্যে সংগঠিত প্রথম সামরিক সংঘাত। কবে হয়েছিল? ঠিক অক্টোবর মাসে, ঠিক আছে, 22শে অক্টোবর, ঠিক আছে, 22শে অক্টোবর হয়েছিল। 22শে অক্টোবর 1947 থেকে 1লা জানুয়ারি 1948। ঠিক আছে, 1লা জানুয়ারি 1948, যে 47 থেকে 48 দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এর কারণ কি? 1947 সালে দেশভাগের পর জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিং স্বাধীন থাকার সিদ্ধান্ত নয়, কিন্তু অক্টোবর মাসে পাকিস্তান সমর্থিত পশতুন উপবাহিনী কাশ্মীরে আক্রমণ চালায় এবং ভারত কিরম ভাবে এই যুদ্ধে অন্তর্ভুক্তি ঘটায়। ভারত এখানে যুদ্ধে অন্তর্ভুক্তি ঘটায় উপজাতি বাহিনীর আক্রমণ ঠেকাতে মহারাজা হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য চান এবং 26শে অক্টোবর 1947, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন স্বাক্ষর করে কাশ্মীরের সাথে ভারতের আনুষ্ঠানিকভাবে এখানে সংযোগ ঘটে। ঠিক আছে, অত তোমাদের জেনে রাখা দরকার নেই। 22শে অক্টোবর থেকে 1লা জানুয়ারি যুদ্ধটা চলেছিল, ঠিক আছে। তখন কাশ্মীরের রাজা কে ছিল? হরি সিং, ঠিক আছে, এটা লিখে রাখি। কাশ্মীরের রাজা কে ছিল? হরি সিং। আচ্ছা, ভারত চীন যুদ্ধ খুবই ইম্পর্টেন্ট। 1965 সালে, ঠিক আছে, সরি 1962 সালে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে চীন ভারতের লাদাখ এবং অরুণাচল প্রদেশে আক্রমণ করে এবং যুদ্ধ বিরতির পর চীন আকসাই চীন দখল করে নেয় এবং ভারত পাকিস্তান যুদ্ধ এখানে শুরু হয়। এটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যার সালটা মনে রাখবে। হ্যাঁ, আর ওই চীন ভারতের লাদাখ অরুণাচল, ঠিক আছে, এইগুলো একটু জেনে রাখবে ব্যাস। আচ্ছা, ভারত পাকিস্তান যুদ্ধ, এই যে দেখো কাশ্মীরে আমাদের ফ্ল্যাগ, ঠিক আছে, ভারত পাকিস্তান যুদ্ধ 1965, ঠিক আছে, এটা হচ্ছে কাশ্মীর দখলকে কেন্দ্র করে পাকিস্তান অপারেশন জিব্রাল্টার, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। পাকিস্তান হচ্ছে অপারেশন জিব্রাল্টার শুরু করলে এই যুদ্ধ বাদে, ঠিক আছে, 1965 সালে, হ্যাঁ, অপারেশন জিব্রাল্টারের মাধ্যমে কাশ্মীরে অনুপ্রবেশ শুরু করলে যুদ্ধটি পূর্ণাঙ্গ রূপ নেয়। যুদ্ধটি কতদিন স্থায়ী হয়েছিল? 17 দিন স্থায়ী হয়েছিল, হ্যাঁ, 17 দিন স্যার, 17 দিন যুদ্ধটা স্থায়ী হয়েছিল। এই যুদ্ধটি 23শে সেপ্টেম্বর জাতিসংঘ যুদ্ধ বিরোধীর ঘোষণা করে, ঠিক আছে, নাহলে পাকিস্তানকে সেদিনকেই হয়ে যাচ্ছিল। কচ্ছের রন 1965 সালে এপ্রিল মাসে গুজরাটের কচ্ছের রন এলাকায় এই দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ছোট আকারে তোমার এই যুদ্ধ শুরু হয়, ঠিক আছে। হচ্ছে তোমার জাতিসংঘ এটা আটকে দিল, তাই নাহলে আরো ডেঞ্জারাস হতো। ভারত পাকিস্তান এই যুদ্ধ যেটা 71, ঠিক আছে, কিংবা এটা আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধও বলবো, ঠিক আছে, পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনীর যে আত্মসমর্পণ করে এবং স্বাধীন বাংলাদেশে জন্ম হয়, ঠিক আছে। কার্গিল যুদ্ধ কি? কার্গিল যুদ্ধ 1999, কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হঠাতে ভারতীয় সেনাবাহিনী যে অপারেশন বিজয়, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের একদিন অপারেশন গুলো আনবো, ঠিক আছে, অপারেশন মেঘদূত কি, অপারেশন বিজয় কি। আচ্ছা, বিজয়টা হচ্ছে 1999 কার্গিল যুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, অপারেশন ব্ল্যাক টর্নেডো কি, একদিন তোমাদের শুধু অপারেশন গুলো আনবো, ঠিক আছে, অপারেশন থেকে কোশ্চেন আসে। কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হঠাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় চালায় এবং ভারতীয় সেনারা সফলভাবে সব কৌশলগত পয়েন্ট পুনরুদ্ধার করেন, ঠিক আছে। তা এবার আমরা, যা, আজকে একটু ক্যামেরাটা মাঝখানে অফ হয়ে গেল, কারেন্টটা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করে নেবো
ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই চলে আসবো যুদ্ধ সম্পর্কে, যেহেতু তোমার বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি। আর এইখানে তাহলে বিস্তারিতভাবে বোঝাবো না, এইগুলো হচ্ছে তোমাদের কমেন্ট করার পালা। তো তোমরা কিরকম ক্লাসটাকে এনজয় করলে, ক্লাসটাকে কিরকম ভাবে পড়লে, এইগুলো কি তোমাদের এমসিকিউ যদি তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি বুঝতে পারবো যে ক্লাসটা করে তোমরা কতটা বেনিফিট হলে। ঠিক আছে? যা, হাইডেসপিসের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? ঠিক আছে, প্রথমেই ছিল আমার হিদাসপিসের যুদ্ধ। ঠিক আছে, উনি বলেছি ম্যাসিডোনিয়ার রাজা তোমার আলেকজান্ডার আমাদের পুরুর মধ্যে। ঠিক আছে, যা, তারপরের ইয়েতে চলে আসছি। কলিঙ্গ যুদ্ধ সম্রাটের কোন সম্রাট এখানে সম্পর্কিত তোমরা ভালো করে জানো। খণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হলো, বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো। হ্যাঁ, কোন সম্রাট? সম্রাট অশোক। আচ্ছা, প্রাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছে? প্রাইনের প্রথম যুদ্ধ 1191। প্রাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করে? প্রাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করে? প্রাইনের দ্বিতীয় যুদ্ধে মনে রাখবে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে, এবং প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল সিরাজ চৌহান। সিরাজ চৌহানের উদার মানসিকতা কে মোহাম্মদ ঘুরিকে ছেড়ে দিয়েছিল। মোহাম্মদ ঘুরি তারপরে ফিরে এসে সিরাজ চৌহানকে পরাজিত করে এবং ভারতে মুসলিম সাম্রাজ্যের ভিত প্রশস্ত হয়। আচ্ছা, পানিপথের প্রথম যুদ্ধ কি? প্রথমেই বলেছি পানি খাওয়া, পানি পান করলো, মানে জল পান করলো, তারপরে খানা খেলো। এটা হবে পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে তোমার ১৬২৬-এ। আচ্ছা, আনোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আনোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ভালো করে পড়ো গুলো। এ বাবর ও রানাসাঙ্গা, কি হচ্ছে আকবর ও হেমু, কি প্রিয় পৃথ্বীরাজ, না কি ইংরেজ ও সিরাজউদ্দৌলা? আনোয়ার যুদ্ধ তাদের মধ্যে হয়েছিল। এটা হবে তোমার অপশন এ, বাবর ও রানা সাঙ্গার মধ্যে আনোয়ার যুদ্ধ হয়েছিল। তার পেনটা আবার কোথায় চলে গেল রে ভাই? পিছি। তা, কুসার যুদ্ধে কে পরাজয় লাভ করে? ঠিক আছে, বলো দেখি। কুসার যুদ্ধে কে পরাজয় লাভ করে? তারই তো বুঝিয়ে দিয়েছি। কুসারের যুদ্ধে হুমায়ুন হেরে যায়। তা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে সংগঠিত হয়েছিল? বাবর ও লোদি, আকবর ও হেমু, আবদালি না মারাঠা, না সিরাজ ও ইংরেজ? এটা তোমার হবে অপশন বি, আকবর ও হেমুর মধ্যে পানিপথের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? ১৫৭৬, ১৫২৭, ১৭৬৪, ১৭৫৭, আর হলদিঘাট হয়েছে ১৫৭৬। হলদিঘাটের যুদ্ধে রাজপুতদের নেতৃত্ব কে দেন? বারবার পড়েছি। ঠিক আছে, আর ঘোড়া প্রাণ দিল কেতক, যার ঘোড়ার নাম রানা প্রতাপ। ঠিক আছে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? ১৭৫৭। ঠিক আছে, পলাশি নামক জায়গায় হয়েছিল, আম বাগানে হয়েছিল। হ্যাঁ, তো আশেপাশে তো মানে আর ক্লাইভ আর তোমার সিরাজ, ঠিক আছে, এদের মধ্যে যে যুদ্ধ, আশেপাশে যে আমাদের ভারতের লোকেরা যারা দেখছিল, তারা যদি একটা করে ঢিলও মারতো জোরে, তাহলেও তোমার ক্লাইভ পালিয়ে যেত, কিন্তু পারেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আইপিএল খেলা দেখার মতো ওটাকে উপভোগ করছিল, বুঝেছো? আচ্ছা, পলাশির যুদ্ধে এই বাংলার নবাব কে ছিল? পলাশির যুদ্ধে বাংলার নবাব ছিলেন
সিরাজউদ্দৌলা, ঠিক আছে? এবং তার প্রিয় মির্জাফর, বিশ্বাসঘাতক মির্জাফরের জন্য তিনি হেরেছিলেন, না হলে তিনি জিতে যেতেন। পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন এক্ষুনি বলেছি। পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ। যুদ্ধ কত সালে হয়েছে? যুদ্ধ তোমরা সকলে জানো, এটা ভুল করবে না, ১৭৬৪ সালে। আমি যেহেতু তোমাদের যুদ্ধগুলো ডেসক্রিপটিভ পড়িয়েছি, তো এখন আর কোশ্চেন করাবার সময় ডেসক্রিপটিভে যাচ্ছি না। আচ্ছা, বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে নেতৃত্ব কে দেন? বলো বলো বলো। জাফর, সিরাজউদ্দৌলা, কাসিম, আলীবর্দী খান আর কাসিম, ঠিক আছে? কাসিম নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, পানিপথের যুদ্ধ তাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তবে তোমার পানিপথের আবদালি ও মারাঠা, যেদিন তোমাদের মারাঠা সাম্রাজ্য পড়াবো সব বলে দেবো। আচ্ছা, সিপাহী বিদ্রোহ, ঠিক আছে? এই সিপাহী বিদ্রোহ হচ্ছে প্রথম সাভারকার একে বলছে। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ সেটা কত সালে হয়েছে? 1857, অপশন বি তে। 1857 সালের বিদ্রোহকে কি বলা হতো? এই যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? দামোদর বীর সাভারকার। ভারত চীন যুদ্ধ কত সালে হয়েছিল? এক্ষুনি পড়িয়েছি, 1962-তে ভারত চীন যুদ্ধ হয়েছিল। কার্গিল যুদ্ধ কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল? কার্গিল যুদ্ধ পাকিস্তানের এগেনস্টে, তোমরা সবাই জানো। কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 সালে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন সালে হয়েছিল? ঠিক আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তা তোমরা কমেন্টে জানাবে আমাকে বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রীর নাম কি, আর বঙ্গবন্ধু কাকে বলা হতো, তা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন সালে সংগঠিত হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1999-তে হয়, ঠিক আছে? 1971 সালের যুদ্ধে পাকিস্তান কার কাছে আত্মসমর্পণ করেন? ভারত ও মুক্তি বাহিনীর কাছে, ঠিক আছে? অপশন সি। কালিকোটার যুদ্ধ, এটা যেদিন তোমাদের বিজয়নগর সাম্রাজ্য পড়াবো, ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্য সেদিন বুঝিয়ে দেবো পুরোটা। এটা হচ্ছে তালিকোটা যুদ্ধে সাম্রাজ্যের পতন ঘটে, এটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে। আচ্ছা, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে কে নিহত হয়েছিলেন? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট যুদ্ধ এনেছি, এগুলো এই নোটসে এলো না, ঠিক আছে? কলিঙ্গ হিদাসপিস এসেছে। আচ্ছা, বিন কাসিমের সিন্ধু অভিযান 712, ঠিক আছে, এটা পড়বে, ঠিক আছে? তা পেশোয়ারের যুদ্ধ পড়বে, তা তরাইনের যুদ্ধ পড়বে, তরাইন গুলো এনেছি, চান্দোয়াও এনেছি। আচ্ছা, বড়ঘড়ার যুদ্ধ মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে তালিকোটার যুদ্ধটা দেখবে, 1500 এই 1658 আর সামুগড়ের যুদ্ধটা দেখবে, ঠিক আছে? আচ্ছা, 1739-এর এগুলো দাগ দিয়ে দিই, ঠিক আছে? কালিটা চেঞ্জ করি পেনের, এই দাগটা দিলাম, পড়বে। এগুলো তো এই তো পড়িয়েই দিলাম। পড়বে কনৌজের যুদ্ধ, মধ্য এই সামুগড়ের যুদ্ধটা পড়বে 1658, 1739 পড়বে কার্নেলের যুদ্ধ, পলাশির যুদ্ধ তো পড়িয়েছি। 1760 কি আছে? ভাই ইন্ডিয়া আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কে নেবে যে ইংরেজ বনাম তোমার বন্দিবাসের যুদ্ধ আমরা যেটাকে বলি, ঠিক আছে, ওটাকেই ওটা বলছে ওয়ান ডিবাসের যুদ্ধ
1760 এটা পড়বে একটুখানি, হ্যাঁ? আচ্ছা, পানিপথের ৩য় যুদ্ধ পড়িয়েছি, বক্সার পড়িয়েছি। আচ্ছা, ১ম ইঙ্গ-মহীশূর যুদ্ধ, তো ৩য়, এগুলো সবকটাই ইম্পোর্টেন্ট, এগুলো পড়বে। হ্যাঁ, সালগুলো শুধু দেখে যাবে। আচ্ছা, মারাঠাগুলোও পড়বে। তোমাদের মারাঠা সাম্রাজ্য আমি আনবো। ১ম ইঙ্গ-শিখ যুদ্ধ, সিপাহি বিদ্রোহ পড়বে। আর ভারত-পাকিস্তান, ভারত-চীন ৬২ ১৯৬৫ তে হচ্ছে ৩য় তোমার ভারত পাক যুদ্ধ, এটা ভারত ও পাকিস্তান। আর ৭১ এ হচ্ছে তোমার আমরা বাংলাদেশকে স্বাধীনতা লাভ দিচ্ছি। ঠিক আছে? ৭১ এবং ১৯৯৯ হচ্ছে কার্গিল যুদ্ধ। বাংলাদেশ তো খুব বড়, মানে বলা যায়। ভারত না থাকলে বাংলাদেশ ওই পাকিস্তানের অংশই থাকতো। কোনদিনই স্বাধীন হতো না। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ। আজকে তোমাদের যে WBCS, PSC, পুলিশ, রেলওয়ে থেকে যে পোস্ট গুলো সম্পর্কে ৪-৫ বছর ধরে যে কোয়েশ্চেন গুলো আসে, এই প্রিভিয়াস ইয়ার গুলোকে এনালাইসিস করেই আমরা এই যুদ্ধের সালগুলো এনেছিলাম, এবং ওগুলো কিরম ভাবে হলো, কাদের সাথে হলো, তো আমি তোমাদের বিস্তারিত পড়িয়েছি। হ্যাঁ? তো তোমার থ্যাংক ইউ ফর ওয়াচিং নোট স্টাডি। আর তোমরা এই চ্যানেলটাকে ভালো করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। হ্যাঁ? তো আমরা আরো ভালো ক্লাস আনবো তোমাদের জন্য পরীক্ষার আগে। অনেক রকম ম্যারাথন, হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়াইজ, হ্যাঁ, এরকম অনেক ক্লাস আসবে, এমসিকিউ বেস আসবে, প্রিভিয়াস ইয়ার কে টার্গেট করে আসবে। হ্যাঁ? আচ্ছা, তাহলে আজকে আসি। গুড ইভিনিং, টাটা।